সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক এই আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম এবং আমি হাবিবুর রহমান অফি। কৃষিকে ভিত্তি করেই এগিয়েছে সভ্যতা। সময়ের আবর্তন আর ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে কৃষি উৎপাদনে ক্রমে এসেছে বৈচিত্র্য। তবে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া আর উদ্ভাবনের মিশেলে কৃষি ব্যবস্থাপনায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তাই তো বৈশ্বিক উষ্ণতার চোখ রাঙানি উপেক্ষা করার সাহস সঞ্চয় করেছে মানুষ। ফিরছে সবুজ বিশ্বের দরজায়। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার ৭১৭ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। টমেটো দিয়ে তৈরি কোনো ডিশ যে কোনো খাবার টেবিলে যোগ করে অন্যরকম ভালো লাগা। বিশেষ করে ডিম ও টমেটোর তৈরি কোনো খাবার খুবই জনপ্রিয়। আসলে বাংলাদেশিদের মতো চীনাদের কাছেও টমেটো ভীষণ প্রিয়। মোট কথা, টমেটো ছাড়া চীনা মানুষের চলাই মুশকিল। চীনের বেশ কয়েকটি খামারে এখন ডিজিটাল পদ্ধতিতে টমেটোর সঠিক গুণমান রক্ষা করে চাষ করা হচ্ছে দারুণ স্বাদের সব টমেটো। চলুন ঘুরে আসি এমন একটি টমেটো খামার থেকে। চীনের বিভিন্ন সুস্বাদু খাবার তৈরিতে ব্যবহার করা হয় টমেটো। চীনের একটি জনপ্রিয় খাবার হলো ডিম ও টমেটোর তৈরি মুখরোচক ডিশ। অনেক রান্নার রেসিপিতেই যোগ করা হয় টমেটো। মোট কথা, টমেটো ছাড়া চীনা মানুষের চলেই না। টমেটোর গুণগত মান ও স্বাদ যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য ডিজিটাল পদ্ধতিতে আজকাল টমেটো চাষ করা হচ্ছে চীনের বিভিন্ন প্রদেশে। এমনি একটি ডিজিটাল খামার রয়েছে শান্তং প্রদেশের তচৌ সিটিতে। আমরা যেমন ধরনের ও ফ্লেভারের টমেটো চাই তেমনটাই উৎপাদন করতে পারি। এই টমেটো উৎপাদন হয় গ্রিন হাউসে। টমেটোর স্বাদ নির্ভর করে মূলত চিনি ও অ্যাসিডের অনুপাতের উপর। আরও বিশেষভাবে বলতে গেলে এর গুরুত্বপূর্ণ উপাদানগুলো হলো চিনি, জল, সার এবং সূর্যের আলো। এই উপাদানগুলো নিয়ন্ত্রণ করার জন্য স্মার্ট খামারে রয়েছে বিশেষ প্রযুক্তি। এই বিশেষ প্রযুক্তিতে গ্রিন হাউসের ভিতরে যে উপাদান ঠিক যতটুকু দরকার ততটুকুই দেওয়া সম্ভব। এর মাধ্যমে প্রতি বর্গ সেন্টিমিটারে যতটুকু সূর্যালোক ও পানি দরকার তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ডিজিটাল টেকনোলজি ব্যবহারের মাধ্যমে এই খামার সাফল্যের সঙ্গে গ্রাহকের বিশেষ চাহিদা অনুযায়ী টমেটো সরবরাহ করছে। পাশাপাশি বেড়েছে টমেটোর উৎপাদনের পরিমাণও। তারা মূলত যে পদ্ধতি ব্যবহার করছে সেটা হলো গ্রিন হাউসের ভেতরে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব নিয়ন্ত্রণ করা। গাছের উৎপাদন এর উপর নির্ভর করে। বাতাসের গতি, বাইরের বাতাসের সঙ্গে গ্রিন হাউসের ভিতরের বাতাসের মিশ্রণও স্কাইলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তাপমাত্রা ও আর্দ্রতার পরিমাণও নিয়ন্ত্রণ করা হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। আমরা সাইটেক পদ্ধতিতে গাছগুলোর বেড়ে ওঠার সময় এমন পরিবেশ তৈরি করি যাতে আমাদের টমেটোর স্বাদও বাড়ে আর উৎপাদনও ৩ থেকে ৪ গুণ বৃদ্ধি পায়। শান্তং প্রদেশের এমন ডিজিটাল খামারগুলো থেকে প্রতিদিন বাজারে চলে যাচ্ছে সুস্বাদু ও উচ্চমান সম্পন্ন তাজা টমেটো। লাভবান হচ্ছেন কৃষক। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। আচ্ছা অভি, আপনি কি সাদা চায়ের নাম শুনেছেন? সাদা চা না, আগে কখনো শুনিনি। তবে আমাদের বেইজিং সহকর্মীরা একটি তথ্যচিত্র পাঠিয়েছে এবং সেখানে সাদা চা বানানোর দারুণ একটা গল্প আছে। তাহলে তো গল্পটি আমার খুব জানতে ইচ্ছে করছে। এই গল্পটা বলার আগে একটি বিষয় আপনাকে আমার বলতেই হবে। সেটা হচ্ছে, আমি খুব অবাক হলাম যে চায়ের দেশ চীনে যারা চা শ্রমিক, বিশেষ করে তারা যখন গ্রামে যান, প্রান্তিক পর্যায়ে চা তোলেন, যেটা আমরা বলি কুড়ি তোলেন, তো তাদেরকে কিন্তু গ্রামবাসীরা খুবই সম্মানের চোখে দেখে এবং তাদের জন্য ভালো থাকার ব্যবস্থা, ভালো খাবার ব্যবস্থা করে থাকে গ্রামবাসীরাই।
এবং এই যে তাদেরকে সম্মানের ব্যাপারটা, এটা স্থানীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। তাহলে তো ব্যাপারটা জেনে আমার খুবই ভালো লাগলো, কারণ বিভিন্ন সময় আমি দেখেছি যে চা শ্রমিকদের সাথে কিন্তু খুব ভালো ব্যবহার করা হয় না, তাদেরকে বেতন ভাতা থেকে বঞ্চিত করা হয়, এমনকি তাদেরকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না। আপনি একদম ঠিক বলেছেন, এবং চীন কিন্তু এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এদেশে ভালো সাদা চা উৎপাদনের জন্য নির্ভর করতে হয় কুড়ি বাছাইকারীদের উপর, কারণ অনেক সময় ভালো চায়ের কুড়ি কিংবা এর সঠিক দৈর্ঘ্য শনাক্ত করতে পারে না মেশিনগুলো। তাই পুরোপুরি ভরসা করতে হয় দক্ষ চা শ্রমিকদের ওপর। সব মিলিয়ে বলা যায়, এক কাপ ভালো চা তৈরির পেছনে রয়েছে অনেকের দীর্ঘদিনের ঘামঝাড় পরিশ্রম। দর্শক, চলুন এবার তথ্যচিত্রটি দেখে আসি। সাদা চা উপত্যকায় বছরের প্রথমে প্যানচনুয়া প্রদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল চা উৎপাদনের কাজ শুরু করে। সমাধিক্ষেত্র পরিষ্কারের 1 মাস আগে ও পরে সারা বছরের জন্য তাদের আয় নির্ধারণ করা হয়ে থাকে। আমি এখানে 16 বছর বয়সে এসেছিলাম, আর এখন আমার 40 চলছে। কাজের মৌসুমে সাহায্যের জন্য কয়েক ডজন চা বাছাইয়ের মহিলা রয়েছে। দিনের বেলাতে চা বাছাই করা হয়, বিকেলে তা ভাজা হয়। কর্মীরা অনেক দরিদ্র। যারা এখানে চা বাছাইয়ের কাজ করে তাদের প্রতি সহানুভূতি দেখানো চা চাষিদের কাছে একটা ঐতিহ্য। বেশিরভাগ মহিলারা আনহুই এবং হেনান গ্রাম থেকে বৃষ্টি হচ্ছে আর পিছনে পাহাড়টা অনেক খাড়া, তাই কাজের সময় সাবধান থাকবেন। চা পাতা তোলার সময় খুব সাবধানে ছিঁড়তে হয়। একটা কুড়ির দৈর্ঘ্য 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত হতে হবে, এর চেয়ে বড় বা ছোট না। একটা কুড়ির সঠিক পরিমাণ মেশিন কখনোই শনাক্ত করতে পারে না, আর তাই দক্ষ শ্রমিকের উপর চা পাতা বানানো পুরোপুরি নির্ভর করে। এই পাহাড়ি চা বাগানটি 200 একরেরও বেশি জায়গা জুড়ে আছে, এবং প্রতি বছর পানচুনহুয়াদের পরিবারে প্রায় 1 লক্ষ ইউএন আয় হয়। গ্রামীণ চীনের জন্য এটা অনেক টাকা। ইনি মিস্টার গুই, পাঞ্চুহুয়ার ছেলে। পাহাড়ের পাদদেশে একটা দোকান খুলেছে, যেখানে যাতায়াত ব্যবস্থা খুব ভালো। বাছাইয়ের মৌসুমে সে জলদি ফিরে আসবে কাজে সাহায্য করার জন্য। চায়ের মৌসুমে পরিবারের সাথে দেখা হওয়াটা ভাগ্যের বিষয়। চলো চা বাছাই শুরু করি। চা বাছাই করা অসম্ভব, অনেক বৃষ্টি হচ্ছে। 1 পাউন্ড চা বাছাইয়ের জন্য দরকার 60,000 থেকে 90,000 কুড়ি। এখানে সবাই চা বাছাই করছে। একজন দক্ষ মেয়ে একদিনে 2000 কুড়ি বাছাই করতে পারে। সাদা চা খুবই সিজনাল, তাই কুইংমিং উৎসবের আগে এবং পরে বসন্তের সময় চায়ের দাম অনেক বেশি হয়। এরপরে শুধুমাত্র বাছাইকৃত ভালো পাতা শুকানো হয়ে থাকে। হাতে তৈরি চায়ের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গুণাগুণ ঠিক রাখা। তাপমাত্রা নিয়ন্ত্রণের এই কৌশলকে বলা হয় ফিক্সিং। তাপ কমাও। যদি তাপ বেশি দেয়া হয় পাতাটি পুড়ে যাবে, আর যদি কম দেয়া হয় তাহলে স্বাদ পাওয়া যাবে না। চা পাতাগুলোকে হাত দিয়ে প্রচণ্ড শক্তি দিয়ে যে মুঠি তৈরি করা হয়ে থাকে তাকে গ্রিন রাবিং বলে। এভাবে করার উদ্দেশ্য হল চায়ের প্রতিটি পাতা থেকে স্বাদকে বের করে নিয়ে আসা। মিস্টার গুই গত বছর অটোমেটিক চা পাতা শুকানোর মেশিন কিনে এনেছেন, কিন্তু তার মা এখনও পুরনো পদ্ধতি অবলম্বন করছেন। আজও হাতে তৈরি বসন্তের চায়ের স্বাদ অতুলনীয়। মেশিন ব্যবহার করে চা শুকানো কঠোর পরিশ্রমের কাজ। চা ফ্রাইং মেশিনের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে হবে। মিস্টার গুই সারাক্ষণ বেশি তাপমাত্রার মেশিন থেকে পাতা তুলে দেখেন কি পরিমাণে শুকানো হয়েছে। এভাবে বারবার দেখে পাতাটিকে ঠিকভাবে শুকিয়ে নেন। এরপরে তিনি মেশিনের উপরে সাদা বারগুলো সাজিয়ে দিলেন। এই প্রক্রিয়াটি হাতে তৈরি সবুজ চা মুঠি মাখানোর মতো সুসম্পন্ন তাজা চা।
12 পুরুষ ধরে আমার পরিবার চা উৎপাদন করে যাচ্ছে, আর আমি চাই আমার এই চা উৎপাদনের দক্ষতা পরবর্তী প্রজন্ম যেন গ্রহণ করতে পারে। সবশেষে কার্বন ফায়ার ব্যবহার করে শুকানো হয়। সারা রাত প্রক্রিয়াজাত করার পরে নতুন চায়ের জন্ম হল। এই বছর আমরা আরও একটি চায়ের মৌসুম দেখতে পাব। চীনে একটি পুরনো প্রবাদ আছে, বুদ্ধিমানরা প্রকৃতি নিয়ে ভাবেন প্রতিদিন। উঁচু পাহাড়গুলো সেখানকার মানুষদের শস্য ছাড়াও আরও অনেক কিছু দান করে। বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে চীন, আর পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করছে নিজ দেশের নাগরিকদের জন্য। আমাদের এ পর্বে দর্শকদের জন্য রয়েছে এমন একটি প্রতিবেদন যেখানে দেখানো হয়েছে কৃষি খাতকে কতটা গুরুত্ব দিয়ে থাকে উন্নয়নে অগ্রগামী দেশ চীন। ছোট্ট এক রেল লাইনে ছুটছে ট্রেনের 3টি বগি, তবে এগুলোর কোনোটি যাত্রীবাহী ট্রেনের অংশ নয়, বরং ট্রেনের আদলে গড়ে তোলা পণ্যবাহী পরিবহন। মূলত বিশেষ উপায়ে তৈরি করা চারাগুলো মাঠে পৌঁছে দেওয়ার জন্য এই পরিবহনের ব্যবহার করছে চীনের কৃষকরা। দেশটির কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গেল বছর বড় পরিসরে এরকম উচ্চমানের কৃষি জমি তৈরি করা হয়েছে, যার পরিমাণ প্রায় 7 মিলিয়ন হেক্টর। বছর চারেক আগে দেশটির কৃষি বিভাগ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছিল 2022 সালের মধ্যে 1 বিলিয়ন মু অর্থাৎ 66.7 মিলিয়ন হেক্টর উচ্চমানের কৃষি জমি প্রস্তুত করা। নতুন বছরে দেশটির লক্ষ্য 45 মিলিয়ন মু বা প্রায় 3 মিলিয়ন হেক্টর নতুন উচ্চমানের কৃষি জমি তৈরি করা এবং একই সঙ্গে 35 মিলিয়ন মু বা প্রায় 2.33 মিলিয়ন হেক্টর উচ্চমানের কৃষি জমি আপগ্রেড করা। চীনে উচ্চমানের কৃষি জমির আয়তন এখন মোট আবাদি জমির অর্ধেকেরও বেশি, আর এভাবেই বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিক্ষেত্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ করছে চীন, আর পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করছে নিজ দেশের নাগরিকদের জন্য। নাজমুল হক রাইয়ান, সিএমজি বাংলা। চীনের সবচেয়ে বড় উৎসব চীনা চান্দ্রবর্ষ বা বসন্ত উৎসব, আর এই দেশে উৎসব মানেই ফুলের ব্যবহার। তাই বসন্ত উৎসবকে কেন্দ্র করেই হাজার কোটি টাকার ফুল কেনা বেচা হয় সেখানে। তবে সতেজ ফুল ক্রেতার কাছে পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তি। স্মার্ট সেন্সিং, টেম্পারেচার কন্ট্রোল এবং কনভেয়ার বেল্ট প্রযুক্তি ব্যবহার করে ফুল বাগান থেকে যেভাবে সংগ্রহ করা হয় ঠিক সেই টাটকা অবস্থায় পৌঁছে যাচ্ছে ক্রেতার কাছে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে কিভাবে এই ফুল পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে, চলুন দেখে আসি একটি প্রতিবেদনে। উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের বাসিন্দা লি, যিনি 1000 কিলোমিটার দূরে পূর্ব চীনের শান্তুং প্রদেশের হেচে শহর থেকে পেয়েছেন তাজা পিউনির কুড়ি। ছেলের থেকে পাওয়া উপহার পেয়ে খুশি বাবা। কেউ বা বন্ধু, কেউ বা পরিবার, আত্মীয়ের বাড়িতে উপহার হিসেবে পাঠাচ্ছেন ফুল। চীনের ফুল ক্রেতাদের কাছে এভাবেই টাটকা ও সতেজ ফুল পৌঁছে যাচ্ছে স্মার্ট সেন্সিং, টেম্পারেচার কন্ট্রোল এবং কনভেয়ার বেল্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। সম্প্রতি শেষ হয়ে গেল চীনের সবচেয়ে বড় উৎসব চীনা চান্দ্রবর্ষ বা বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবে চীনের হাজার হাজার কিলোমিটার জুড়ে নতুন এই প্রযুক্তির মাধ্যমে ডেলিভারি করা হয়েছে পিউনি ফুল।
জানা যায় চীনের এই নববর্ষ উৎসবের মৌসুমে একদিনে পোস্টাল ডেলিভারির পরিমাণ ছিল 400 মিলিয়নেরও বেশি। পিওনির সতেজতা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা কম হলে তারা পথে হিমশীতল হতে পারে, কিন্তু তাপমাত্রা যদি খুব বেশি হয় তাহলে কুড়ি ফেটে যেতে পারে। দূর দূরান্তে ভ্রমণের পর ফুলকে সতেজ রাখতে পিওনিগুলোকে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ ট্রাকে রাখতে হয়। রিয়েল টাইম টেম্পারেচার সেন্সিং এবং কন্ডিশনার উপাদানে সজ্জিত হাজার হাজার ট্রাক চলে সারা দেশের হাইওয়েগুলোতে। চীনের বিশাল এক্সপ্রেস নেটওয়ার্ক 300 মিলিয়নেরও বেশি পার্সেল সরবরাহ করে, যার মধ্যে প্রায় 100 মিলিয়ন গ্রাম থেকে। দেশের এই এক্সপ্রেস পরিষেবা 90%-এরও বেশি প্রশাসনিক গ্রামকে অন্তর্ভুক্ত করেছে। আফরিন মিম, সিএমজি বাংলা। দর্শক, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। বিদায় নিতে হচ্ছে আমাদের। কৃষি জগতের নিত্য নতুন বিষয় নিয়ে আবারও হাজির হব আগামী সপ্তাহের একই দিন একই সময়ে। সে পর্যন্ত বিদায়। সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।